আসসালামু আলাইকুম। শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025। 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশনের নিয়োগকৃত লোকজন। নির্বাচন কমিশনের নিয়োগকৃত তথ্য সংগ্রহকারীরা আপনাকে এরকম একটা নিবন্ধন ফর্ম পূরণ করার জন্য দিবে। শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এই নিবন্ধন ফর্মটি পূরণ করতে হবে আজকের ভিডিওতে সেটা দেখাবো। আপনি যদি পারেন ফর্মটি নিজের হাতে পূরণ করেন, আপনার সার্টিফিকেট, মা বাবার এনআইডি এবং জন্ম নিবন্ধন অনুসারে নির্ভুল এনআইডি কার্ড পেতে ফর্মটি নিজের হাতে পূরণ করুন। আর যদি না পারেন আপনার নিকটস্থ কারো দিয়ে পূরণ করান, অথবা তথ্য সংগ্রহকারী যখন পূরণ করবে আপনি পাশে বসে উপস্থিত থেকে নির্ভুল তথ্য প্রদান করুন। প্রথমে আছে এখানে একটা ফর্ম নম্বরটার কথা পরে বলছি। তারপরে 1 নম্বরে আছে ভোটার এলাকার নাম। এখানে কোন এলাকায় ভোটার হতে চান আপনি সেই এলাকার নামটা লিখতে হবে। আপনার হয়তো জানা নাও থাকতে পারে, এজন্য তথ্য সংগ্রহকারীর কাছে জিজ্ঞেস করুন। 2 নম্বরে আছে ভোটার এলাকার নাম্বার। এটাও আপনার জানা হয়তো নাই, এটাও তথ্য সংগ্রহকারীর কাছে জিজ্ঞেস করেন, অথবা এটা মেম্বার চেয়ারম্যানরাও জানে। 3 নম্বরে আছে নাম বাংলা। এই করে আপনার নামটি বাংলা একদম জন্ম নিবন্ধন অথবা আপনার সার্টিফিকেট অনুযায়ী সুন্দর করে লিখুন। 4 নম্বরে আছে নাম ইংলিশ বড় অক্ষরে। এখানে আপনার সার্টিফিকেটে বা জন্ম নিবন্ধনে যেভাবে নামটা আছে ঠিক সেইভাবে ইংরেজিতে বড় হাতের অক্ষরে পূরণ করুন। 5 নম্বর পিতার নাম। এখানে পিতার নাম বাংলায় লিখুন, একদম সার্টিফিকেট এবং জন্ম সনদ অনুসারে। 6 নম্বরে পিতার এনআইডি নং। আপনার পিতার এনআইডি নং, জাতীয় পরিচয়পত্রটা দেখে এখানে উল্লেখ করুন, অথবা ভোটার নং। এনআইডি নং দিলে ভোটার নং দেওয়ার প্রয়োজন নেই। যদি 7 নম্বরে আছে পিতা মৃত হলে মৃত্যু সাল। আপনার পিতা যদি মৃত্যু হয় এখানে মৃত্যু সালটা উল্লেখ করুন। 8 নম্বরে আছে মাতার নাম। ঠিক পিতার নামের মতো মাতার নামটি এখানে বাংলায় লিখুন। তারপরে মাতার এনআইডি নং, মাতার এনআইডি কার্ডে যে নাম্বারটা আছে এটা এখানে লিখুন, অথবা ভোটার নং। এখানে ভোটার নং এনআইডি কার্ড দিলে ভোটার নং দেওয়ার দরকার নাই। 10 নম্বরে একই জিনিস, মাতা মৃত হলে এখানে মৃত্যু সাল লিখুন। 11 নম্বরে আছে স্বামী স্ত্রীর নাম। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর এনআইডি কার্ড থাকলে এখানে স্বামীর নাম লিখুন। আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন, আপনি বিবাহিত হয়ে থাকেন, তাহলে স্ত্রীর এনআইডি কার্ড থাকলে সেখানে স্ত্রীর নাম লিখুন। 12 নম্বরে স্বামী স্ত্রীর এনআইডি নং। আপনার স্বামী অথবা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র নম্বর এই ঘরে। 13 নম্বরে স্বামী অথবা স্ত্রী যদি মৃত হয় মৃত্যু সাল এখানে লিখতে হবে। যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে স্বামীর ঘরে টিক চিহ্ন দিবেন, পুরুষ হয়ে থাকলে স্ত্রীর ঘরে টিক চিহ্ন দিবেন। মৃত্যু হলে মৃত্যু সালটা এখানে লিখতে হবে। 14 নম্বরে আছে 17 অঙ্কের জন্ম নিবন্ধন নং। আপনার 17 অঙ্কের জন্ম নিবন্ধন নংটা এই ঘরে সুন্দর করে লিখবেন। তারপরে আছে জন্ম তারিখ। লেখার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করুন। এখানে সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধনে যেভাবে জন্ম তারিখটা দেওয়া আছে ঠিক সেইভাবে লিখুন। প্রথম 2 ঘরে দিন, পরে 2 ঘরে মাস, পরে 4 ঘরে সাল, বছর। 16 নম্বরে আছে জন্মস্থান। এখানে জেলার নামটা লিখবেন। জন্মস্থান আপনি যেই জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলার নামটা এখানে লিখবেন। 17 নম্বরে আছে লিঙ্গ। আপনি পুরুষ হলে পুরুষের ঘরে ঠিক চিহ্ন দিন, মহিলা হলে মহিলার ঘরে ঠিক চিহ্ন দিন। 18 নম্বরে বৈবাহিক অবস্থা। এখানে 1 2 3 4 5টা ঘর দেওয়া আছে। অবিবাহিত হলে এটা, বিবাহিত হলে এটা, তালাকপ্রাপ্ত হলে এটা, বিধবা হলে এটা, বিপত্তিক হলে এটা। 19 নম্বরে শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত তালিকা অনুযায়ী। আপনি যে শিক্ষাগত যোগ্যতা এখানে লিখবেন তার পক্ষে আপনাকে সার্টিফিকেটের ফটোকপি জমা দিতে হবে। আপনি যদি 5ম শ্রেণী পাস হন তাহলে এখানে 5ম শ্রেণী লিখুন। এসএসসি বা এইচএসসি পাস হলে এখানে উল্লেখ করুন এবং সার্টিফিকেটের ফটোকপির সাথে জমা দিতে হবে। 20 নম্বরে পেশা নির্ধারিত 44। এখানে আপনি কি পেশায় নিয়োজিত আছেন, চাকুরি, ব্যবসা বা ছাত্রছাত্রী, গৃহিণী বা কৃষক, নির্দিষ্ট করে এই ঘরে লিখুন। 21 নম্বরে অসমর্থতা প্রতিবন্ধীর প্রকৃতি প্রযোজ্য নয়। এটা হচ্ছে আপনি যদি কোনো প্রকার প্রতিবন্ধী হয়ে থাকেন বা আপনার যদি কোনো অসমর্থতা শরীরে থেকে থাকে সেটার
জন্য এখানে ঠিক চিহ্ন দিতে হবে। আপনি কী ধরনের প্রতিবন্ধী বা কী ধরনের অসমর্থতা আছে, এখানে দৃষ্টি প্রতিবন্ধী হলে এখানে, শারীরিক প্রতিবন্ধী হলে এখানে, শ্রবণ প্রতিবন্ধী হলে এখানে, বাক প্রতিবন্ধী হলে এখানে ঠিক চিহ্ন দিতে হবে, অথবা এগুলা কোনোটাই না হলে অন্য অন্য ঘরে নির্দিষ্ট করে লিখতে হবে। 22 নম্বরে আছে দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন। মানে আপনার শরীরে যদি কোনো শনাক্তকারী কোনো চিহ্ন থাকে যে চিহ্ন দিকে আপনাকে শনাক্ত করা যায়, সেরকম কোনো চিহ্ন থাকলে এই ঘরে লিখতে হবে। 23 নম্বরে রক্তের গ্রুপ যদি জানা থাকে ঠিক চিহ্ন দিন। রক্তের গ্রুপটা অবশ্যই দিয়ে দিবেন এবং রক্তের গ্রুপের পরীক্ষা করার যে কাগজটা সেটা জমা দিয়ে দিবেন, রক্তের গ্রুপের নাম দেওয়া আছে। তারপরে আছে নিবন্ধন স্লিপ। এটা আপনার কিছু লিখতে হবে না, এটা যারা তথ্য সংগ্রহ করছে তারা আপনাকে পূরণ করে তারা আপনাকে এটা হাতে দিয়ে দিবে। ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় এবং তারিখ এবং কেন্দ্র, নিবন্ধন কেন্দ্র এখানে উল্লেখ করে তারা সিল স্বাক্ষর দিয়ে আপনার হাতে দিয়ে দেবে। তারপরে হচ্ছে 24 নম্বরে বর্তমান ঠিকানা। প্রথমে বিভাগ এখানে লিখতে হবে, তারপরে জেলা এখানে লিখতে হবে, উপজেলা এখানে লিখতে হবে। তারপরে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন, ক্যান্টনমেন্ট বা বোর্ড এখানে আপনি এখানে অবস্থান করছেন সেটা ঠিক চিহ্ন দিয়ে নামটা এখানে লিখে দেন। যদি পৌরসভা হয় পৌরসভার ঠিক চিহ্ন দিয়ে এখানে লিখে দেন পৌরসভার নামটা। ইউনিয়ন হলে ইউনিয়নের ঠিক চিহ্ন দিয়ে এখানে ইউনিয়নের নামটা লিখে দেন। তারপরে ওয়ার্ড নম্বর, আপনারা ওয়ার্ড নম্বর আশা করি সবাই জানেন। তারপরে মৌজা, আপনি কোন মৌজা অবস্থান করছেন, মৌজা সাধারণত গ্রামের নামে হয়ে থাকে, আপনার মৌজাটা এখানে লিখে দেবেন। তারপরে গ্রাম, মহল্লা, রাস্তার নাম ও নম্বর, এখানে গ্রাম, মহল্লা, রাস্তার নাম ও নম্বরটা হচ্ছে আপনি যে এলাকায় অবস্থান করতেছেন। অনেকের গ্রামের নাম, গ্রাম একটা থাকে, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া এরকম ভাগ থাকে, সেই ভাগটা এখানে লিখে দেবেন। তারপরে বাসা বা হোল্ডিং নম্বর, আপনার বাসার যদি কোনো নাম থেকে থাকে বা হোল্ডিং নাম্বার সবার বাসারই আছে, সেই হোল্ডিং নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে ডাকঘর, আপনি ডাকঘরটা এখানে লিখে দেবেন। পোস্ট কোড, পোস্ট কোডটা আপনি তথ্য সংগ্রহকারী জিজ্ঞেস করে লিখতে পারেন, অথবা আপনার মা বাবা বা অন্য কারো এনআইডির পিছনে পোস্ট কোডটা দেওয়া আছে, সেই পোস্ট কোডটা 4 সংখ্যার হয়ে থাকে, এটা এখানে লিখে দিতে হবে। তারপরে আরএমও, আপনি যদি পল্লীতে অবস্থান করে থাকেন এখানে ঠিক চিহ্ন দিন। পৌরসভা, শহর বা অন্যান্য এলাকা, সিটি কর্পোরেশন হলে নির্দিষ্ট করে ঠিক চিহ্ন দিতে হবে। তারপরে স্থায়ী ঠিকানা, ঠিক একই সিস্টেমে বর্তমান ঠিকানার মতো স্থায়ী ঠিকানাটাও ফিল আপ করে দিতে হবে, একই সিস্টেম। আপনারা ওই দিয়ে দিবেন না, এখানে আপনারা এখানে সঠিকভাবে লিখে দিতে হবে ঠিকানার নাম। তারপরে টিন নাম্বার, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আপনার যদি থাকে এখানে দিয়ে দিবেন। ড্রাইভিং লাইসেন্স যদি থাকে এখানে লিখে দিবেন। পাসপোর্ট নাম্বার যদি থাকে এখানে লিখে দিবেন। টেলিফোন নাম্বার যদি থাকে এখানে লিখে দিবেন। একটা মোবাইল নাম্বার অবশ্যই দিয়ে দিবেন, আপনার নিজের অথবা আপনার ঘরের পরিবারের আত্মীয়র কারো মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপরে ধর্ম, আপনি যে ধর্মের হন সেই ধর্মের ঠিক চিহ্ন দিয়ে দিবেন। 32 নম্বর আছে বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে। বাদ পড়ার কারণ, এটা হচ্ছে আপনি যদি আপনার বয়স বেশি হয়ে থাকে, 18 বছরের উপর হয়ে গেছে, 25, 26, 30, আপনার ভোটার হওয়ার সময় অনেক আগে চলে গেছে, আপনি কোনো কারণে ভোটার হতে পারেন নাই, হয় অসুস্থতা, না হয় আপনি বিদেশে ছিলেন, এরকম কারণে হতে পারেন নাই, সেই কারণটা এখানে নির্দিষ্ট করে উল্লেখ করে দিবেন। 33 নম্বরে আছে আবেদনকারীর প্রত্যয়ন। এখানে ফর্মটা ভালো করে যাচাই বাছাই করে এখানে আপনার স্বাক্ষর দিয়ে দিবেন। তারপরে 34 নম্বরে শনাক্তকারীর এনআইডি। শনাক্তকারীর এনআইডি আপনার নিকটাত্মীয়, একদম পরিবারের রক্তের লোক হতে পারে, আপনার পিতা হতে পারে, আপনার মাতা হতে পারে, আপনার ভাই বোন, তাদের এনআইডি এবং 35 নম্বর করে তার স্বাক্ষর নেবেন। 36 নম্বরে তথ্য সংগ্রহকারী এনআইডি, এটা আপনার কিছু করতে হবে না, যে তথ্য সংগ্রহকারী আছে সে এটা ফিল আপ করবে। এবং 38 নম্বর করে সুপারভাইজারের এনআইডি 39 করে স্বাক্ষর, এটাও আপনার ফিল আপ করতে হবে না, তথ্য সংগ্রহকারী যে সুপারভাইজার আছে তারা এটা ফিল আপ করবে। তারপরে যাচাইকারীর নাম, যাচাইকারীর নামের জায়গায় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা, সিটি ওয়ার্ড কাউন্সিলর মেম্বাররা বা চেয়ারম্যানরা বা মেয়ররা এটা করে হয়ে থাকে, সেখানে এখানে তার নাম এবং এনআইডি কার্ড এবং 42 নম্বর করে সিল সহ স্বাক্ষর, এটা সাধারণত তথ্য সংগ্রহকারীরাই সংগ্রহ করে থাকে।
43 নম্বর ঘর, আবেদনকারীর ছবি, আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর রেজিস্ট্রেশন কেন্দ্রে প্রদান করতে হবে। আবেদনকারীর প্রত্যয়ন কম্পিউটারে আমার সকল ডাটা এন্ট্রি নিশ্চিত করলাম। এই মর্মে এখানে আপনাকে একটা স্বাক্ষর দিতে হবে এবং তারিখ দিতে হবে। 44 নম্বর ঘরে আপনার কিছু করার নাই, এটা ডাটা এন্ট্রি অপারেটরের কাজ। 46 রেজিস্ট্রেশন সহকারী রেজিস্ট্রেশন কর্মকর্তা, এটা আপনার কিছু করার নাই, এটাও ডাটা এন্ট্রি অপারেটরের কাজ। এরপরে ডাটা এন্ট্রি অপারেটরের নাম, তারিখ ও স্বাক্ষর, এটা হচ্ছে প্রাপ্তি রসিদ, এটা তারা পূরণ করবে। আপনি সঠিক তথ্য ফিল আপ করে সঠিকভাবে পূরণ করে ভোটার হন। এরপরে কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন, কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।